অনেকে কমেন্ট করছেন গত কয়েকদিন ধরে আলোচনার বিষয়বস্তু আনসারকে বিলুপ্ত করা হোক বা বাতিল করা হোক, এই বাহিনীর প্রয়োজন নাই, এ ধরনের অনেক ধরনের আলোচনা এবং ব্যাখ্যা আসছে। আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। কথা বলার আগেই শুরু করে দেই, আনসার বিশৃঙ্খলা যে হলো, এই বিশৃঙ্খলার নেতৃত্বের একটা জায়গায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের নামে একজন ব্যক্তির নাম এবং পরিচয় উঠে এসেছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের? আমার প্রশ্ন হলো যে আনসার বাহিনী যারা আন্দোলন করছেন তাদেরকে প্রশ্ন, আপনারা কি আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন? এই হ্যাঁ এবং না এর উত্তর দেবেন। যদি তাই না হয় তাহলে আপনাদের এই আওয়ামী লীগ যখন দৌড়ের উপর আছে সেই সময়ে এই কাদের কিভাবে আপনাদের নেতা হয়, এই উত্তরটা দিবেন। আনসার বাহিনী কত বড়? কত বড় বলতে, আনসারে অনেকগুলো অংশ আছে। একটা হলো আনসার ভিডিপি, অঙ্গীভূত আনসার, এরকম ক্যাটাগরি আছে। এর মধ্যে সবাই কিন্তু নিয়োগপ্রাপ্ত আনসার না। আনসার ভিডিপি নামের যে প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণ শেষে যাদের অগ্রাধিকার থাকে তারা স্থায়ীকরণভাবে চাকরি পায়। হ্যাঁ, স্থায়ীকরণ বলতে আপনার হলো তাদের চাকরিটা হয় আর কি। তো এদের সবাই না। এখন যদি 60 লাখ 70 লাখ এই আনসারের সাথে রিলেটেড মানুষ হয়, বলেন একটা রাষ্ট্রের 60-70 লাখ মানুষকে জাতীয় বেতন কাঠামোর আন্ডারে নিয়ে আসা কতটা শক্তি রাষ্ট্রের আছে বলেন? 16 কোটি মানুষের মধ্যে প্রায় 1 কোটি মানুষকে জাতীয় বেতন কাঠামোর আওতায় নিয়ে আসা কতটা যৌক্তিক? ঠিক আছে, রাষ্ট্র কি নাগরিকদেরকে বেতন দেওয়ার দায়িত্ব নেয়? হ্যাঁ, যে রাষ্ট্র তার আন্ডারে কাজ করবে, সবাইকে বেতন দিয়ে দিয়ে চালাবে? নাকি রাষ্ট্র নাগরিকদের দেওয়া ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের সীমিত অংশ লোক যারা রাষ্ট্রের পরিচালনা করে তারা সেখান থেকে বেতন নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে? বলেন তো। এখন বাংলাদেশের সরকারি চাকরির আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সেখানে অল্প অল্প লোক চাকরি করে। কিন্তু এরকম কি হওয়া উচিত যে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যত আছে সবার জাতীয় বেতন কাঠামোর আওতায় নেওয়া রাষ্ট্রের দায়িত্ব? তার মানে কি রাষ্ট্র 18 কোটি মানুষের আপনার হলো মেজরিটিকে শুধু বেতন দিবে? এটা কি অর্থনীতি? আমার কথা আমি বুঝাতে পারছি না আসলে। অর্থাৎ রাষ্ট্রের যদি এরকম হয় যে এইখানে 1.25 কোটি, তারপরে শিক্ষকদের মধ্যে 1.25 কোটি, তারপরে নার্সদের মধ্যে 1.25 কোটি, এরকমভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট করতে করতে 8 কোটি মানুষ রাষ্ট্রের বেতনভুক্ত, অথবা 9 কোটি মানুষ রাষ্ট্রের বেতনভুক্ত। তার মানে কি আর বাকি যে 9 কোটি আছে, ওই 9 কোটিকে রাষ্ট্রের ঘানি টানতে হবে, তাই কি? আমি মনে হয় বোঝাতে পারছি না যে বিভিন্ন অংশ রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, যাদেরকে সব সময় প্রয়োজন নাই। ভালো করে শোনেন কিন্তু। ধরেন নির্বাচন কমিশনের একটা প্রজেক্টে 20 জন লোক নেওয়া হলো, ওই প্রজেক্ট বাস্তবায়ন শেষ, একটা ডকুমেন্টেশনের কাজ ছিল, অথবা এনআইডি অফিসের কাজ করার জন্য 1000 লোক দরকার। জাস্ট এনআইডি অফিসের কাজটা, এই ডকুমেন্টেশন শেষ হলে এদের কাজ আর প্রয়োজন নাই। এরকম 1000 লোক প্রয়োজন। এদেরকে সরকার কি করলো যে আপনাদেরকে টাকা দেওয়া হবে, আপনারা এই কাজটা করে দেন। এখন কাজ করে দেওয়া শেষে এই 1000 লোক বলতেছে আমাদেরকে প্রজেক্ট শেষে চাকরি স্থায়ীকরণ করতে হবে। তাহলে প্রজেক্ট শেষে তোমাদের 1000 লোককে দিয়ে যে এনআইডি কার্ডের কাজ করানো হলো, এখন তোমরা প্রজেক্ট শেষে কেমন করে নতুন করে আর কাজ পাবা যদি ওই কাজটা না থাকে? তার মানে কি রাষ্ট্র যখন কোনো এক্সট্রা লোক প্রয়োজন হবে, ভাড়ায় যদি লোক নেয়, একবার ভাড়ায় নিলেই ফাইসে যাবো,
তাদেরকে স্থায়ীভাবে বেতন দিতেই হবে। এরকম যদি জাতীয়করণ হতেই থাকে তাহলে বিষয়টা হবে রাষ্ট্রের অর্ধেক নাগরিক হলো সরকারের বেতন কাঠামোর মধ্যে, এবং সেই বেতন কাঠামোটা কই থেকে আসবে, রাষ্ট্র কই থেকে দেবে, নাগরিকদের ভ্যাট ট্যাক্সের টাকা দেবে। এই ভ্যাট ট্যাক্সের টাকাটা কই থেকে আসবে, নাগরিকরা দেবে। এবং তাহলে কি হচ্ছে যে রাষ্ট্রের 9 কোটি মানুষ সরকারের কাছ থেকে বেতন নেবে, আর বাকি 9 কোটি মানুষ এদের ঘানি মানে এদের ভর বহন করবে। সেটা কি হয়? আমি আসলে অর্থনীতিবিদ না, কিন্তু আমি আমার উপলব্ধির জায়গা থেকে বলতেছি। এই যে আপনার বিভিন্ন দেশে রিজার্ভ ফোর্স থাকে, রিজার্ভ ফোর্স বোঝেন? রিজার্ভ ফোর্স হলো রাষ্ট্রের সংকটে একটা প্রশিক্ষিত বাহিনী থাকবে, যাদেরকে রাষ্ট্র ডাক দিলেই তারা যুদ্ধ করবে অথবা সামাজিক কাজ করবে অথবা সংকট মোকাবেলা করবে। রিজার্ভ ফোর্স, যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, নিয়মিত বাহিনী, বেতনভুক্ত নিয়মিত বাহিনী সেখানে যুদ্ধ করতে গেছে, কিন্তু রাশিয়া যখন পারছে না তখন তাদের রিজার্ভ ফোর্সে কয়েক কোটি রিজার্ভ ফোর্স আছে, তারা সেখানে সেই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করছে। ঠিক আছে, এই যে রিজার্ভ ফোর্স, এরা কি রাষ্ট্রের বেতন কাঠামোর আওতাভুক্ত? আপনাদেরকে জিজ্ঞাসা করছি। এরা রাষ্ট্রের বিশেষ একটা প্রশিক্ষণ যদি কেউ গ্রহণ করে, তাদেরকে একটা ভাতা প্রদান করা হয়। সেই ভাতাটার নাম সর্বস্ব, যেমন প্রতিবন্ধী ভাতা 750 টাকা। না, আমি প্রতিবন্ধীদেরকে যে ন্যায্য 750 টাকা ভাতা এটা বলছি না, এটা অন্যায্য। আবার বিধবাদেরকে ভাতা দেওয়া হয় 500 টাকা। তো এইরকম রাষ্ট্রের রিজার্ভ ফোর্স যেটা থাকবে, যারা কুচকাওয়াজ শিখবে, গুলি করা শিখবে, এইরকম ধরেন 16 কোটি মানুষের 10 কোটি মানুষকে আপনি প্রশিক্ষণ দিলেন, তার মানে কি রাষ্ট্র নিয়মিত এদেরকে বেতন দিবে? না, বেতন দেওয়া এদের কাজ না। এদেরকে একটা ভাতা দিতে পারে যে তুমি এই প্রশিক্ষণ পাইলে তুমি একজন রাষ্ট্রের কোয়ালিটি নাগরিক, তোমাকে একটা ভাতা দেওয়া হবে। এই ভাতা দেওয়াটা কতটুকু? ওই যে ওইটুকুই, মানে 500 টাকা, 700 টাকা অথবা 1000 টাকা। একটা প্রশিক্ষণ মানে এই না তাকে জাতীয় চাকরির আন্ডারে নিয়ে তাকে হলো মাসে মাসে 20,000 টাকা করে বেতন দিবে। এটা তো লজিক্যাল না। ঠিক আছে, আমরা বারবার বলছিলাম যে আধা সামরিক বাহিনী গঠন করতে হবে ইন্ডিয়াকে মোকাবেলা করার জন্য। আমাদের সীমান্তে নাগরিক হতে হয়, তার মানে কি আধা সামরিক বাহিনীকে রাষ্ট্র বেতন দিবে? না, এটা না। আধা সামরিক বাহিনীর কাজ কি? আধা সামরিক বাহিনীর কাজ তারা আপনারা হলো শত্রু মোকাবেলা করতে শিখবে, তারা গুলি করতে শিখবে, তারা হলো কেরাতি শিখবে। এইটা হলো আধা সামরিক বাহিনী, যেটা বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হলে তখন তারা ফোর্স হিসেবে কাজ করবে। এটা কখনোই জাতীয় বেতন কাঠামোর আওতায় হয় না। সুতরাং এই যে 60 লাখ, 50 লাখ, বিভিন্ন জায়গায় 10 লাখ মানুষ রাষ্ট্রের বিভিন্ন সংকটময় মুহূর্তে সেবা দেয়, তারা রাষ্ট্রের অংশ, রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব রয়েছে, তারা সেই প্রশিক্ষণ নেবে, প্রশিক্ষণ নিয়ে কাজ করবে, কিন্তু তাদেরকে বেতন দেওয়া এটা না। আমি আনসারদেরকে বলবো যে আপনার হলো যারা মানে এখানে আনসাররা যারা নিয়োগ পাচ্ছে, তারা কতটা কোয়ালিটি নিয়ে নিয়োগ পাচ্ছে, কতটা আপনার হলো কোয়ালিটি চেকের মাধ্যমে নিয়োগ পাচ্ছে, কতটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাচ্ছে, যে তাদেরকে সরকারি বেতন কাঠামোর আন্ডারে জাতীয় বেতনভুক্ত করতে হবে। আমি সেই প্রশ্ন করছি, তারা সেই একাডেমিক স্কিল ডেভেলপ করেছে কিনা, 1 নম্বর বিষয়। তারা সেই সোশ্যাল স্কিল রাখে কিনা। হ্যাঁ, তারা যারা এখানে কাজ করছে, যারা আনসার ভিডিবি প্রশিক্ষণ নিছে, তারা প্রচলিত পরীক্ষার মধ্য দিয়ে পাশ করার যোগ্যতা রাখে কিনা, এই প্রশ্নগুলো তাদের উত্তর দিতে হবে। হ্যাঁ, তারা বাংলা রিডিং পড়তে পারে কিনা, তাই নয়, বাংলা রিডিং পড়তে পারে কিনা এটা জিজ্ঞেস করতে হবে না? অর্থাৎ যারা যারা জাতীয়করণ মানে এমনিতে হু করে বাসি ফেজালো আর সবাই মিলে জাতীয় বেতন কাঠামোর আওতায় আসলো, আর সেই লক্ষ লক্ষ মানুষের ঘানি বাংলাদেশের নাগরিকরা বহন করবে। অথবা অনেক স্কুল আছে যেগুলো নতুন গঠিত হয়েছে, সেই স্কুলগুলোর এমনিতে বেতন 5,000 টাকা, 10,000 টাকা, এই বেতন অন্যায্য। আমি বলতেছি প্রাইমারি স্কুল হওয়ার আগে অনেক স্কুল আছে যেগুলো ব্যক্তি উদ্যোগে গঠন করে, পরে সেগুলো জাতীয়করণ করার জন্য আন্দোলন করে যে আমাদের জাতীয় বেতন কাঠামোর আওতায়। এখন এই যে মানে কোয়ালিটিহীন অনেক শিক্ষক সেখানে গিয়ে নিয়োগ মানে হয়, সেখানে পার্ট টাইম চাকরি করে। এখন এই ধরনের অসংখ্য লক্ষ লক্ষ কিন্ডার গার্ডেনের শিক্ষক যদি বলে আমাদেরকে জাতীয়করণের আওতায় নিয়ে আসেন, সরকারিভাবে আমাদেরকে 20,000 টাকা প্রতি মাসে বেতন দিতে হবে বা 30,000 টাকা প্রতি মাসে বেতন দিতে হবে, এইটা রাষ্ট্রের এই ভার বহন করার সক্ষমতা রয়েছে কিনা জিজ্ঞাসা করছি। মানে এইরকম ভাবে অনেক সেক্টর আসে আন্দোলন করবে। ঠিক আছে, এই আন্দোলনগুলোর প্রেক্ষিতে মানে মানে আসে চাপ দিল, কোনো বোর্ড নাই, কোনো কমিটি নাই, হয়তো তোমাদেরকে দিয়ে দিলাম, হয়তো তোমাদেরকে দিয়ে দিলাম। রাষ্ট্র এভাবে সবাইকে দিয়ে দেওয়ার অধিকার রাখে কিনা?
রাষ্ট্র এগুলো দিয়ে দিয়ে আমাদের উপর, যারা আমরা সরকারি চাকরি করি না, আমাদের উপর সেই ভার বহনের দায়িত্ব দেওয়ার অধিকার আছে কিনা বলেন? উত্তর দিতে পারবে? আমাদের নিয়মিত বাহিনী, পুলিশ, তারপরে র্যাব, তারপরে আপনার হলো আর্মি, নেভি, তারপরে বিমান বাহিনী, এগুলোর পাশাপাশি আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শহর প্রতিরক্ষা বাহিনী হইতে পারে। কিন্তু সেটা কি গণভাবে আওয়ামী লীগের নিয়োগ দেওয়া লক্ষ লক্ষ লোক, তাদেরকে রাষ্ট্রের চাকরির অন্তর্ভুক্ত করে তাদেরকে আপনার হলো ভার বহন করা। ঠিক একইভাবে আপনার হলো গ্রাম পুলিশ আমাদের বাহিনী রয়েছে। গ্রাম পুলিশে যারা আছে তারা কতটুকু যোগ্যতার মধ্য দিয়ে এই পুলিশের মধ্যে ঢুকেছে, মানে এইটাকে, এই লক্ষ লক্ষ মানুষকে বা 1 কোটি মানুষকে নতুন করে সরকারি চাকরির অন্তর্ভুক্ত করে সেই 1 কোটি মানুষের ভার, বেতনটা কাকে, বেতনটা কি সরকার ব্যাংক থেকে প্রিন্ট করে করে দেয়, না আমাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স নিয়ে নিয়ে তারা এই বেতনটা দেয়? এটা তো বুঝতে হবে। সকল মানুষ কেন সরকারি চাকরির অন্তর্ভুক্ত হতে চাইবে? এটা হলো আমার প্রথম প্রশ্ন। যে মানে তাহলে কি রাষ্ট্র 18 কোটি মানুষকে চাকরি দিয়ে দেবে, আর 18 কোটি মানুষ এখানে হলো বেতন পাবে? তাহলে 18 কোটি মানুষের বেতনটা দেবে কে? বেতনটা আসবে কই থেকে? হ্যাঁ বলেন। এইগুলো লজিক্যাল বিষয় চিন্তা করতে হবে। রাষ্ট্রের পুরা নাগরিকরা আপনার হলো ভ্যাট ট্যাক্স দেয়। এখন রাষ্ট্র সব নাগরিক যদি বলে আমি ভ্যাট ট্যাক্স দিচ্ছি, আমাকে বেতন দাও, তাই কি হয়? এটা তো হয় না। এই বিষয়গুলো অনেক গভীরভাবে অনেকে, আমরা অনেক ধরনের বেতন দিতে পারি, বলতে পারি আমরা জাতীয়করণ করলে ক্ষতি কি, আমাদের এই করলে ক্ষতি কি, আমাদের ওই করলে ক্ষতি কি, দিয়ে দিলেই তো হয়ে যায়। ভাই দিয়ে দিলেই হয়ে যায়, সেই অর্থনীতিরা নাগরিকরা কেন বহন করবে? আপনাকে দেবে নাগরিকরা, আপনাকে জাতীয়করণের আন্দোলন চাকরি দেবে। আপনি কি ভ্যালু রাখেন? আপনাকে কেন চাকরি দেবে বলেন? কেন 1 কোটি মানুষকে রাষ্ট্র বেতন দেবে এবং সেই বেতনের ভার কেন নাগরিকরা বহন করবে? হোয়াট ভ্যালু দে ক্রিয়েটেড? যুক্তি দিতে পারবে? আমি আনসাররা বড় একটা জনগোষ্ঠী। আমার কথা হলো আনসারদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ, মানে যারা সেই কোয়ালিটি রাখে, তারা পুলিশের মতো নিয়মিত বাহিনীর অংশ হিসেবে আপনার চাকরিতে অন্তর্ভুক্ত হতে পারে, সেটা জাতীয়করণ হতে পারে। আমি আবার বলছি, গুরুত্বপূর্ণ একটা অংশ। গণহারে 60 লাখ, 50 লাখ, 30 লাখ আনসার আইসা আপনার হলো বলবে আমাদেরকে বেতন দাও। ভাই আমি টাকা কই থেকে দেবো? ভাই এই রাষ্ট্রের জনগণরা কেন এত বড় জনসংখ্যার ভার বহন করবে? তাই না? এত বড় জনসংখ্যা এখানে প্রয়োজন আছে কিনা? এই যে 18 সালে নির্বাচনটা গেছে, অনেক সাধারণ নাগরিককে, অনেক কামলাকে আনসারের ড্রেস পরায় দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়া হয়েছে। কেন এটা করলো বলেন? কেন করলো? তাই না? এখন প্রশ্ন উঠছে যে আনসারদের গুরুত্বপূর্ণ একটা অংশ গোপালগঞ্জ থেকে গণহারে ঢুকাইছে, এবং যারা ভায়োলেন্স করতেছে তারা সেই ভায়োলেন্সের সেখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। এনামুল হক শামীমের নাম আসতেছে, আনসারের ডিজি, সে সাবেক ডিজি ছিল, তাকে সে আওয়ামী লীগের দ্বারা রিক্রুটেড। কেন আওয়ামী লীগের দ্বারা রিক্রুটেড এই লোকগুলো এখানে কি করছে? এটা প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা আমাদের? আপনারা বলেন। এটা তো একটা যাচাই বাছাই করার সুযোগ রয়েছে যে কত শতাংশ নাগরিককে একটা জেলার, ধরেন বগুড়ার আপনার হলো এরকম কি হওয়া উচিত যে ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য মানুষকে আইন মন্ত্রণালয় আনিসুল হক নিয়োগ দিছে তো? এটা কি উচিত? অন্য 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 জেলার নাগরিকের অধিকার আছে না? বলেন না? তো এগুলো অনেক অনিয়ম হয়েছে। সকল জেলার মানুষের মধ্যে সমতা। হ্যাঁ, আমি আপনাকে বলি, একটা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, তার এলাকার মানুষ তাকে খুবই ভালোবাসে। কেন? তাকে প্রায় 30,000 লোককে সে চাকরি দিচ্ছে সে শিক্ষা প্রতিমন্ত্রী থাকা অবস্থায়। এইটা দেওয়ার অধিকার আছে? সে তার এলাকায় হিরো হতে যায়, অন্য এলাকার মানুষদের উপর জুলুম করছে না? বলেন। তারপরে এই যে নৌমন্ত্রী শাহজাহান খান, ও তার এলাকায় গিয়ে সে চট্টগ্রাম বন্দর রক্ষা নিয়োগ হয়েছে, সেখানে তার বেশিরভাগ তার এলাকার মানুষ দিচ্ছে। এখন এলাকার মানুষের কাছে সে হিরো হতে পারে, কিন্তু সে অন্য এলাকার মানুষকে ঠকাইছে না? তাহলে এই সমস্ত দায় নাগরিকরা বহন করবে। হ্যাঁ, একটা জেলার মানুষ একবারে সব আনসার বাহিনীতে ঢুকে দেবে, আর অন্যান্য জেলার মানুষরা সেটার ভার বহন করবে। এটা কি হয়? আমি আবারও বলছি যে আনসারের মধ্যে একটা নির্দিষ্ট অংশ জাতীয়করণের আওতায় আসতে পারে, নির্দিষ্ট অংশ। গণহারে সকল আনসার জাতীয়করণের আওতায় আনতে পারে না। শিক্ষকদের একটা অংশ জাতীয়করণ হতে পারে, গণহারে সকল শিক্ষক জাতীয়করণের আওতায় আসতে পারে না। তারপরে হলো আপনার চিকিৎসকদের, গ্রাম পর্যায়ে বিভিন্ন ধরনের চিকিৎসক আছে বা নার্স আছে, চিকিৎসা প্রশিক্ষণ আছে, তাদের একটা অংশ জাতীয়করণ হতে পারে, কিন্তু সবাই জাতীয়করণ
গণহারে জাতীয়করণ হতে পারে না। এভাবে সমাজের বিভিন্ন উইংসে সরকারের কাজে, রাষ্ট্রের কাজে, বিভিন্ন আপনার হলো সাময়িক প্রয়োজনে মাস্টার রোলে বিভিন্ন নিয়োগ পাইছে, চুক্তিভিত্তিক নিয়োগ পাইছে। ঠিক আছে, ওকে 3 মাসের জন্য আমার প্রয়োজন, ও আসে বলতেছে, ও আসে আন্দোলন করতেছে যে না আমাকে চাকরি দিতে হবে। ভাই চাকরি, সরকারি চাকরি হওয়ার জন্য যেই যথাযথ পরীক্ষা, মেধার যোগ্যতার প্রশ্ন, তুমি সেগুলো দিছো? তোমাকে ভাড়ায় আনছে একটা ফ্রিল্যান্সার কোম্পানি, নিয়ে এসে তোমাকে নিয়োগ দিচ্ছে 3 মাসের জন্য, তুমি এসে বলছো আমাকে জাতীয়করণ করে দাও। রাষ্ট্রের এই সক্ষমতা আছে, তোমাকে আজীবন বেতন দিবে, তোমাকে পেনশন দিবে, তোমাকে রিটায়ারমেন্টের মধ্যে সুযোগ দিবে। এই অ্যানালাইসিস গুলো করতে হবে। আগে আমি নিজেও ভাবতাম ওদেরকে দিয়ে দিলে কি হয়, রাষ্ট্রের অনেক টাকা আছে, কিন্তু রাষ্ট্রের টাকাটা আমার কাছ থেকে নেবে, আপনার কাছ থেকে নেবে, তাই না? এরকম তো হতে পারে না 10 কোটি মানুষ আপনার হলো বাকি 10 কোটি মানুষের ভার বহন করবে, হয়? তো আপনার হলো আমাদের আমাদের নীতি চেঞ্জ করতে হবে। আনসার বাহিনীর মতো করে একটা নিয়মিত বাহিনী আমাদেরকে দরকার, যাদেরকে জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। সেটার সংখ্যা কত হতে পারে? সেটার সংখ্যা অবশ্যই পুলিশের সংখ্যার চেয়ে অধিক না, 60 লক্ষ না। তাদের সংখ্যা হতে পারে 10,000, 15,000, আমার কথা বুঝছেন? অথবা 20,000 হতে পারে সর্বোচ্চ। আর বাকি যারা আছে এই বাহিনীর নামই পরিবর্তন করে দেওয়া দরকার। যে ক্রাইমটা তারা করছে, হ্যাঁ, যে ক্রাইমটা করছে, সদ্য বিপ্লবের একটা সরকার তাদেরকে যে কষ্ট, তাদেরকে হত্যা করার চেষ্টা করছে, এক ধরনের বলা যেতে পারে, অ্যাম্বুশ করার চেষ্টা করছে। এবং এই আনসার লোকদের তাদেরকে মানে যারা এখানে অভিযুক্ত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। সাধারণ আনসারের উচিত যারা এখানে অভিযুক্ত তাদেরকে ধরে ধরে পুলিশে দেওয়া, হ্যাঁ তাদের উচিত। এবং আনসারের একটা অংশ পুলিশ বাহিনীর মতো নিয়মিত বাহিনীর একটা অংশ হয়ে যাবে, সেটা হতে পারে জাতীয়করণ। কিন্তু বাকি যারা আছে সবাই রাষ্ট্রের প্রয়োজনে সংকটে কাজ করবে, টাকা পাবে তখন, কিন্তু যখন প্রয়োজন না তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। এটা ন্যায্য। আমরা যে আধা সামরিক বাহিনীর কথা বলি, এটা সেই বাহিনী হতে পারে, আধা সামরিক বাহিনী হতে পারে। এবং এটা শুধু আনসাররা না, বাংলাদেশের সকল নাগরিক আধা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হতে পারে। এবং তাদেরকে প্রয়োজনে হবে, কিন্তু তাদেরকে কি সারা দেশ খুব বেতন দেবে, সারা জীবন বেতন দেবে, পেনশন দেবে? এটা হয় কেন? এখান থেকে সরকারের কাছ থেকে বেতন খেয়ে চলতে হবে? ব্যবসা বাণিজ্য করো, সরকারের বেতনের উপরে কেন চলতে হবে? সবাই খালি সরকারের বেতন দেবে, সবাই খালি চাকর হতে চায়, সরকারের চাকর হতে চায়। আমি একটা কথা বলি, সকল সরকারি চাকরিজীবীকে চাকর স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, নাগরিকদের চাকর। এরা এমন একটা জেলা প্রশাসক, ওর নামের সাথে হারামির বাচ্চার নামের সাথে লাগাই দিচ্ছে প্রশাসক, জেলা প্রশাসক। জেলার নাগরিকদেরকে শাসন করে, প্রশাসক, শাসকের সাথে প্রশাসক লিখে দিচ্ছে। হ্যাঁ, জেলা প্রশাসক। হ্যাঁ, ও হলো ট্যাক্স কালেক্টর, জেলা ট্যাক্স কালেক্ট করবে, ও হয়ে গেছে শাসক। ও কার ভোটে গিয়ে শাসক হয়েছে? ও কোন জনপ্রতিনিধি? ও জনপ্রতিনিধিত্বে শক্তিশালী। জেলায় জেলা প্রশাসক। হ্যাঁ, ডিসি, হ্যাঁ, ডিপুটি ডিস্ট্রিক্ট কমিশনারের নাম দিয়েছে শাসক। কমিশনার বা শাসক কিভাবে হয়? কমিশনার শাসক কিভাবে হয়? এগুলো নির্যাতনের এক একটা নামকরণ করছে, এগুলো নির্যাতনের নিপীড়নের এক একটা নাম, জেলা প্রশাসক। হ্যাঁ, সবাই শুধু শাসক হতে চাই, করে চাকরি, রাষ্ট্রের চাকর, জনগণের চাকর, ও হয়ে গেছে শাসক। কেমন করে হয় ভাই? বিশেষ দিলে শাসক হয়ে যায়, বিশেষ দিলে জনগণের মালিক হয়ে যায়। সরকারি চাকরিজীবী যারা আছে তারা সবাই রাষ্ট্রের চাকর, জনগণের চাকর। এই চাকর শব্দটাকে ইস্টাবলিশ করতে হবে। এই টিএনও ইউএনও, কিসের টিএনও? চাকররা বানায় দিয়েছে উপজেলা শাসক বানায় দিয়েছে। লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী তারা দেশের মালিক হয়ে গেছে। বাপরে বাপ, ওদের দাপটে জিম্মি হয়ে আছে পুরো দেশ। এক একটা সচিব আমলা, রাজনৈতিক ব্যক্তির চেয়েও বেশি বড় বড় চোর। সচিবালয়ের পিয়ন থেকে শুরু করে লিফটম্যান শুরু করে থেকে উপর পর্যন্ত সবাই চাই থাকে, ভাই কিছু টাকা দিবে। হ্যাঁ, পাসপোর্ট অফিসের আনসার যেগুলো রয়েছে, পাসপোর্ট অফিসের ওদের মানে চোখ চকচক করে কাস্টমার দেখলেই। কেন উত্তর দিতে পারবে? উত্তর নাই আনসারের। আবারও বলছি, আমি একজন অ্যাক্টিভিস্ট। কত বড় জনসংখ্যা জনগোষ্ঠী আমার উপর রাগ করলো, ডাজেন্ট ম্যাটার। অ্যাক্টিভিস্টরা ভয় পায় না। কত বড় মানে আমার নিজের সাথে কাজ করছি, এরকম ব্যক্তিও ক্রাইম করছে, সেটা বলে দিছি। আর এত বড় জনসংখ্যাকে ভয় পাবো? ভয় পাওয়ার দরকার নাই। হাসিনারই ভয় পাই না, আর কারে ভয় পাবো? আমি বলতেছি, আনসারকে গণহারে জাতীয়করণ করা যাবে না। গণহারে জাতীয়করণ করে আপনার হলো নাগরিকদের উপর ভ্যাট ট্যাক্সের চাপ দিবেন, ভার দিবেন,
আমরা কেমনে দিব? যেটা আছে ওটা তো ওই লোডই তো নিতে পারতেছি না, সব লোড আমি কেমনে নিব? ওইখান থেকে সর্বোচ্চ 50,000 আনসারকে নির্দিষ্ট ক্যাটাগরি ভুক্ত কইরা তাদের জাতীয়করণ করতে পারে, এবং তাদেরকেও ওই জাতীয়করণ হওয়ার জন্য সরকারি চাকরিজীবীরা যে যোগ্যতা কোয়ালিটি রাখে সেই কোয়ালিটি পরীক্ষাও করা উচিত। এবার আসো আনসাররা, তোমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছো কিনা? পরীক্ষা দিতে হবে সাধারণ নাগরিকদের সঙ্গে, দেখি দাও। যারা পাশ করবো তারা তার আনসার বাহিনীতে স্থায়ীকরণ হবে। করবা নি বলো? পরীক্ষা দিবা আমাদের সাথে বলো? এমনি আসে আপনার হলো অনিয়মিত বাহিনী হিসেবে প্রশিক্ষণ নিছো, কিছু কাজ করছো, এখন বলতেছো আমাকে আজীবন বেতন দাও, আজীবন বেতন দাও। এটা হয় না। তারপরে গ্রাম পুলিশ আজীবন বেতন দাও, আজীবন বেতন দাও, এটা হয় না। অনিয়মিত দায়িত্ব পালন করার জন্য যে লোকগুলো, তারা যদি নিয়মিত দায়িত্বের জন্য বেতন চায়, নাগরিকদের উপর চাপ চায়, এটা তো একটা হারাম ইনকাম।